সালমান শাহ এই যে বেডটা, এই বেডটা যে আপনারা দেখছেন, এই বেডের মধ্যে এইখানে তিনি শুয়েছিলেন, ঠিক আছে। এই বেডের আরেকটা ছবি আমি তখনই আমি তুলি। এই বেডের মধ্যে একটা কেমিক্যাল জাতীয় কোন রকমের জিনিস বা একটা মার্ক আমরা পাই। সামিরার কথা অনুযায়ী সালমান শাহ তার যে স্কিপিং রোপ, এই দড়িটা, এই স্কিপিং রোপটা এই ফ্যানের মধ্যে এইভাবে লাগায়। আপনারা এই ছবিটাকে একটু যদি কেয়ারফুলি আপনারা যদি আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, তখন এই নটটাকে দেখা যাচ্ছে খুব লুজ, ঠিক আছে। সালমান শাহর ওজন ছিল 14 টন। 14 টনের মানুষ যখন এই দড়িটা টানটা দিবে, একটা কমন সেন্সের কথা যে এই যে নটটা যে লুজ অবস্থায় আছে, এই নটটা এইখান থেকে ডেফিনেটলি নেমে নিচে আসতে হবে, এটা বাধ্য। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড, কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড়। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিনভাবে ফেঁসে যাচ্ছে সামিরা, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। সে কঠিনভাবে ফেঁসে যাচ্ছে, শেষ রক্ষা তার আর হলো না। একথা কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ 29 বছর পরে এসে আদালতের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে সালমান শাহ হত্যা মামলার নতুন করে তদন্ত করার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আদালতের এই রায়ের পর থেকে এখন মিডিয়া জুড়ে সালমান শাহ হত্যার ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় সারা দেশ। সালমান শাহকে মারা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন, সে বিষয়ে প্রশ্ন অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। কেউ দাবি করছে সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, কেউ বা বলছে সে নিজেই নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আসলে কি হয়েছিল সালমান শাহর সাথে? সত্যিকার অর্থে কি সালমান শাহ আত্মহত্যা করেছিল নাকি তাকে মেরে ফেলা হয়েছিল? প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সালমান শাহের ছোট ভাই শেহরান চৌধুরী তিনি তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে ফেসবুক লাইভে। তিনি তথ্য প্রমাণ উপস্থাপন করেছে সেদিন আসলে কি করা হয়েছিল সালমান শাহর সঙ্গে। শেহরানের সেই লাইভ ভিডিওটি দেখলে, তার সেই তথ্য প্রমাণ উপস্থাপন দেখলে আপনারা কনফার্ম হয়ে যাবেন সালমান শাহ নিজের জীবন দেয়নি, নিজে তাকে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবং এর সঙ্গে সব থেকে বেশি সরাসরি সম্পৃক্ত যেই নামটি, সেটি হচ্ছে তার স্ত্রী সামিরা এবং তার মা লুসির পরিকল্পনায় সালমান শাহকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয় এই দুনিয়া থেকে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি তথ্য প্রমাণ উপস্থাপন করে কি ফাঁস করলো সালমান শাহের ছোট ভাই শেহরান চৌধুরী। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, জনমতের পুরো ভিডিওটি দেখবেন এবং ছড়িয়ে দিবেন সকলের মাঝে, যাতে সবাই সত্যটি জানতে পারে। চলুন কথা না বাড়িয়ে আমরা এই পর্যায়ে দেখে আসি সালমান শাহের ছোট ভাই শেহরানের লাইভ ভিডিওটি। কি তথ্য প্রমাণ উপস্থাপন করলেন তিনি? সালমান শাহ যে বেডরুমে যে বেডটাতে তাকে আমরা পাই, আমি ছবিটাতে আবার যদি একটু আপনাদের এর জন্য যদি আমি ফেরত যাই, ছবিটা যদি পাই, এখানে সালমান শাহ এই যে বেডটা, এই বেডটা যে আপনারা দেখছেন, এই বেডের মধ্যে এইখানে তিনি শুয়েছিলেন, ঠিক আছে। এই বেডের আরেকটা ছবি আমি তখনই আমি তুলি। এই বেডের মধ্যে একটা কেমিক্যাল জাতীয় কোন রকমের জিনিস বা একটা মার্ক আমরা পাই। এখন আসি যেই রুমে সালমান শাহ মারা গেছেন, সেই রুমের সবচেয়ে বড় একটা জিনিস, যে একটা হত্যা যখন হয় বা একটা মানুষ যখন আত্মহত্যা করে, তখন সবচেয়ে বড় আলামতটা হচ্ছে দুইটা জিনিস, যে জিনিসের দ্বারা তারা আত্মহত্যা বা হত্যা হয়েছে, সেই জিনিসটা খুব একটা বড় একটা জিনিস। তো সালমান শাহের সামিরার যদি স্টেটমেন্টটা যদি আপনারা শুনেন, সামিরার স্টেটমেন্ট অনুযায়ী সামিরা বলতে চাচ্ছে যেই বাড়িতে সালমান শাহ মারা যায়, সেই বাড়িতে আমরা আরেকটা জিনিস আমরা ঘটনাস্থলে কখনোই কোনোদিনই আমরা পাইনি। সেটা হচ্ছে যেই চিঠি সালমান শাহ লিখেছিলেন, দি সুইসাইড নোট, যেটা সালমান শাহ লিখেছিলেন, এই সুইসাইড নোট যেই কলম দ্বারা দেখা হয়েছিল, সেই কলমটাও কিন্তু আমরা কখনোই পাইনি, ঠিক আছে। এবং এই চিঠিটা, ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল অনেক বছরের, আমি তার ভাই,
আমি তার প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি তার ছিলাম। যখন সালমান শাহ ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, আমি আমার বাবার সাথে তাদের যে পরীক্ষার সময় যে ব্রেকে হয়, এই ব্রেকে খানা নিয়ে আমি গেছি, ঠিক আছে। জিগাতলা বলতেছি, রায়ের বাজারে তার পরীক্ষার সিট পড়ছিল, আমার এখনো খেয়াল আছে। রায়ের বাজার পরীক্ষার সিট পড়ছিল, ওই সিটের আমি ওইখানে পরীক্ষা যখন ম্যাট্রিকের পরীক্ষা যখন যায় তখন আমি ছিলাম। তার কলম, হাতের লেখা সবকিছু আমার খুবই, এই চিঠিটা যখন আমি দেখি, এই চিঠিটা তার মধ্যে, এবং আপনারা দেখবেন আমার ফেসবুক পেজে আপনারা একটা দেখবেন যে একজন ভাই এই ছবিটার দ্বারা চেষ্টা করতে চাইছেন যে সালমান শাহর চিঠির যে অংশগুলো, আপনারা যদি এই চিঠিটা ভালো করে দেখেন, যেখানে সালমান শাহর অটোগ্রাফ দেওয়া আছে এবং এখানে ডেটও লেখা আছে, ঠিক আছে। ডেটটা কিন্তু তিনি সবসময় ইংলিশে লিখতেন, ঠিক আছে। কিন্তু এই সুইসাইড নোটের যে চিঠির যে ডেটটা, এই যে একটা শব্দ, যে ইং, সালমান শাহকে আমি জীবনে ওরে ভাই ডেটের পরে ইংলিশের লিখতে আমি কখনো দেখি নাই বা আমি কখনোই পাইনি। এই শব্দটা আমার ভাইয়ের হাতের লেখা না। এবং আপনারা যদি এই ছবিটা আপনারা ওয়েবসাইটে পাবেন, এই যে সামিরাকে যে প্রেমপত্র তিনি দিয়েছিলেন, এই প্রেমপত্রের মধ্যে আপনার এখানে যে 9 লেখা, আমি জানি না আপনারা এখানে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, এই যে 9 শব্দটা যেভাবে লেখা আছে, এই 9 শব্দটা এই 9-এর সাথে যদি আপনারা যদি মিলান, এই দুইটা কিন্তু কখনোই একসাথে মিলে না। এবং এই লেখার মধ্যে অনেকগুলা জিনিস আছে, যে ভাই আমার আব্বার নাম হলো কমরুদ্দিন আহমেদ চৌধুরী, ঠিক আছে। আমার বাপের নাম তো আমার তো ভুলার কথা না, ঠিক না। আমার বাবার নাম এখানে লেখা, আব্বার যে নাম, এই আব্বার নাম এখানে লেখা হচ্ছে কমরুদ্দিন আহমেদ চৌধুরী। তো সালমান শাহ এত বড় একটা ভুল করলেন, হ্যাঁ, যে কমরুদ্দিন আহমেদ চৌধুরী আমার বাবার নাম, এবং যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে এখানে, সেই অ্যাড্রেস হচ্ছে আমাদের গ্রিন রোডের বাসার অ্যাড্রেস ভাইয়া, ঠিক আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে মানুষ একটা সুইসাইড নোট লেখে, এবং এই সালমান শাহ কেসের জন্য আমি অনেক সুইসাইড নোট আমি অনলাইনে বা এই যে ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আমি পড়ার চেষ্টা করেছি এবং আমি জানতে পেরেছি, কিন্তু এইরকম চিঠির লেখা বা একটা হত্যা মামলার যে মানুষটাকে ঝুলান্ত অবস্থায় পাওয়া গেছে, তার শরীরে তেল মালিশ করার হিস্ট্রি আমি কোথাও কখনোই আমি পাইনি। তো এই চিঠিটা সালমান শাহর সুইসাইড নোট, এটা কমপ্লিটলি ভুয়া। সুইসাইড নোটটা আমরা কিন্তু কখনোই পাই নাই। এবং যে ফ্যান, যে ব্রোকেন ফ্যান, একটা মানুষ মরে গেল, রাত্রেবেলা ফ্যানটা ভাঙলো, এই ফ্যানটা কিন্তু ভাই কখনোই দেখা যায় না। এবং কেন দেখা যায় নাই বা এই কলমটাও বা কেন পাওয়া যায় নাই, সেটাতে আমি একটু পরে আপনাদেরকে আসবো। তো চলুন এখন দেখা যাক নেক্সট আলামতে আমরা যাই, যে যেই ফ্যানটার দ্বারা আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ মারা গেছেন, যে ফ্যানটার সাথে ঝুলে। সামিরার কথা অনুযায়ী সালমান শাহ তার যে স্কিপিং রোপ, এই দড়িটা, এই স্কিপিং রোপটা এই ফ্যানের মধ্যে এইভাবে লাগায়। এই ছবিটা কিন্তু সেদিনকার তুলা, যখন আমরা ডিবিডিসি বজরুল করিম সাহেবকে নিয়ে যখন ঘরে ঢুকি, আমি নিজে এই ছবিটা তুলছি, ঠিক আছে। আপনারা এই ছবিটাকে একটু যদি কেয়ারফুলি, আপনারা যদি, আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এই ছবিটা যদি একটু জুম করে আমরা যখন দেখি, তখন এই নটটাকে দেখা যাচ্ছে খুব লুজ, ঠিক আছে। সালমান শাহর ওজন ছিল 14 টন। 14 টনের মানুষ যখন এই দড়িটা টানটা দিবে, একটা কমন সেন্সের কথা, যে এই যে নটটা যে লুজ অবস্থায় আছে, এই নটটা এইখান থেকে ডেফিনেটলি নেমে নিচে আসতে হবে, এটা বাধ্য। যখনই এটাতে টানটা খাবে, এই দড়িটা নিচে চলে আসবে। কিন্তু সালমান শাহর বেলায় রে ভাই, তার হত্যা, এই আত্মহত্যার বেলায় মনে হয় জিম টিম কেউ ছিল মনে হয় তাকে এটাকে সাহায্য করার জন্য, যে তার এই দড়িটা নিয়ে আসেনি। এবং আমার লজ্জার সঙ্গে বলতে হচ্ছে আজকে, যে বজরুল করিম সাহেব, যে ডিসিডিবি তৎকালীন সময়কার ডিসিডিবি ছিলেন, এই ঘটনাটা ঘটার পরে যখন তাকে নিয়ে আমরা যখন ঘরে ঢুকি, তিনি আমাদের অনেক আলামতি তিনি নিতে চাননি। যখন তিনি নিতে চাননি, তখন আমরা আইজিপি তখনকার বোরহান সিদ্দিকী ছিলেন, তাকে আমরা ফোন করে রিকোয়েস্ট করি, যে এই যে যেমন আপনার সালমান শাহর ঘরে যে এই জিনিসটা পাওয়া গেছে, ক্লোরোফর্ম, এবং পিছনে যে ব্লু দেখতেছেন, এটা একটা পুলিশের ইউনিফর্ম, এটা পুলিশের ইউনিফর্মের এখানে আমরা ছবিটা তোলা হয়েছে। এই যে ক্লোরোফর্মের বোতলটা সালমান শাহর বেডের, আমি বেডের ছবিতে আবার একটু ফিরত যাই। এই যে বেডটা দেখতেছেন, এই বেডের এই যে ডান দিকে যেরকম একটা সাইড ড্রয়ার আছে, এই সাইডে একটা সাইড ড্রয়ার ছিল, এই সাইড ড্রয়ারের নিচের ড্রয়ারে এই ক্লোরোফর্মের বোতলটা পাওয়া যায়। আপনারা এই ক্লোরোফর্মের বোতলের ব্যবহার, যে বাসায় একটা হত্যা হয় সেই বাসায় এই জিনিসটার কি কারণ ছিল তা আমি জানি না,
এটা সামিরাই ভালো বলতে পারবে, কারণ এই বাড়িতে সামিরা ছিল এবং সামিরা এটা ভালো বলতে পারবে যে এটা কেন বাড়িতে ছিল। তো যেটা বলতেছিলাম যে বজরুল করিম সাহেব যখন ইয়ে করলো, তিনি নিতে চাইলো না, তখন আমরা আইজিপি বুরহান সিদ্দিকী সাহেবকে আমরা রিকোয়েস্ট করলাম যে বুরহান সিদ্দিকী সাহেব তারপরে বজরুল করিম সাহেবকে বললেন যে কিছু কিছু জিনিস নেওয়ার জন্য। এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যানটাতে আমি আবারও যদি ফেরত যাই, এই ফ্যানটা এখনো কিন্তু আমাদের বাড়িতে আছে। এই ফ্যানটাকে কখনোই যে হত্যার আলামত হিসাবে যে তারা নিবেন, তারা এই চেষ্টা তারা কখনোই করেন নাই বা তারা এখনো নিতে চাননি। এই ফ্যানটা এই অবস্থায় আমরা কোনো সময় ব্যবহার করি নাই। আমাদের বাড়িতে সালমান শাহর যে জিনিসপত্র ছিল, জিনিসপত্রের সাথে এই ফ্যানটাকে আমরা এখনো প্রিজার্ভ করে রাখছি। আপনারা এই ফ্যানটা যদি ভালো করে যদি দেখেন, ফ্যানটা সম্পূর্ণভাবে ইনট্যাক্ট এবং ফ্যানের কাফলিংটাও ভাঙে নাই। একটা 14 টনের মানুষ যদি এই ফ্যানটার মধ্যে ঝুলে, then there should be some sort of an impact on the fan which was never been seen in that fan, কারণ তাকে ঝুলানোই হয় না। এটা ভাই আপনাদের সালমান শাহকে এই ফ্যানের মধ্যে কখনোই ঝুলানো হয় নাই। তো এই গেছে ফ্যানের জিনিসটা। তো এই যে দড়িটা আপনারা দেখতেছেন, যে দড়ির যে শেষ মাথাটা, এই দড়ির শেষ মাথাটা কিন্তু ফ্ল্যাট ভাবে কাটা। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি সামিরা এই দা যেটা আপনারা জানেন, দেখছেন অনেকবারই, যে এই দাটা যদি সামিরার এই যে এই কেসের মধ্যে অনেক রকমের রহস্য, অনেক রকমের কোয়েশ্চেন এই কেসের মধ্যে আছে। যেমন আপনারা যদি সামিরার স্টেটমেন্ট একবার যদি শুনেন, সামিরার স্টেটমেন্টের মধ্যে বলা হচ্ছে যে সালমান শাহ 11টার সময় যখন রুম থেকে বের হন, আব্বা যাওয়ার ঠিক পরপরই সালমান শাহ কিন্তু ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, আমার বাবা রুম থেকে ঘর থেকে বের হওয়ার ঠিক পরপরই সালমান শাহ ঘুম থেকে বের হয়ে গেছে। তাই তিনি আবুলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন এক গ্লাস পানি দিতে। সে পানি খেলো, পানি খেয়ে সে এই রুমে ঢুকে সে একটা সুইসাইড নোট লিখলো এবং সুইসাইড নোট লিখে সে তার নিজেকে হ্যাং করে ফেললো, হ্যাং করে মারা গেল। মারা যাওয়ার আধা ঘন্টা পরে যখন সে রুম থেকে বেরোচ্ছে না, আবুলের কাছে এটা সন্দেহজনক লাগলো। আবুল গিয়ে সামিরাকে বললো, সামিরা বিছানার মধ্যে শোয়া ছিল, সামিরা বিছানা থেকে উঠে আসলো, এসে রুমের দরজার তালা খুলে সামিরা দেখলো যে সালমান শাহ ঝুলন্ত অবস্থায় ফ্যানের মধ্যে। তো তখন তিনি কি করবেন, তিনি ডিসিশন নিলেন। সালমান, একটা প্রশ্ন আমার এখানে আছে ভাইয়া আপনাদের সবার কাছে। এখন যখন আমরা সামিরার কথাবার্তা শুনি এবং তার কথাবার্তায় বোঝা যায় যে তিনি খুব শিক্ষিত একজন মানুষ, কোন জিনিস টিভির সামনে বলা উচিত বা কোন জিনিস আপনারা ভক্তরা জানা উচিত, এবং সেগুলো সম্বন্ধে তার একটা ভালোই আইডিয়া আছে। এবং বোঝাও যায় যে তার গলার সুরের উপরে যে একটা তার সঙ্গে আরো মানুষজন আছে যারা তাকে সহযোগিতা করছেন এবং তাকে গাইডেন্স দিচ্ছেন যে কি করা উচিত বা কি করা উচিত না। আমরা কোনো গাইডেন্স ছাড়াই, আমাদের লুকাবার কিছুই নাই, এই জন্য আপনাদের সামনে এইভাবে আনফর্মাল ভাবে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি, যাতে আপনারা জানতে পারেন যে আসলে ঘটনাটা কি ঘটছিল। তো আমার কথা হচ্ছে যে এই দড়িটা কিন্তু স্ট্রেট কাটা ছিল। যদি সামিরা, আমার প্রশ্ন হচ্ছে, এই দড়ি দ্বারা এবং আরেকজন মহিলা দ্বারা যদি এই দড়িটা কাটে, তাহলে একটা 14 টনের একজন মানুষের দড়িটার অবস্থাটা এরকম হওয়া উচিত। এটা আপনারা যদি কমন সেন্স ইউজ করেন, একটা লাইলনের একটা দড়ি যখন এইভাবে দড়ি দ্বারা এই বটি দা দিয়ে, কারণ বটি দাগুলো কিন্তু অত বেশি শার্প হয় না ভাইয়া, এই বটি দা দিয়ে যদি কাটা হয় তাহলে এই বটি দাটার এই ইয়েগুলা এরকম হওয়া উচিত, ঠিক না? কিন্তু সালমান শাহর বেলায় সবকিছুই ভিন্ন, একটা ভিন্নতম মানুষ ছিল, তো সবকিছুই ভিন্ন, তার এটা ছিল স্ট্রেট কাট। এখন সালমান শাহর রুমে, যে রুমে সে মারা গেল, সেই রুমে যদি আমরা দেখি, তার জুতার কাছে যেখানে তার জুতা ছিল, আমরা এই স্ট্যানলি নাইফটা সেখানে ফালানো পেয়েছি। এবং এই স্ট্যানলি নাইফটা কি করতেছিল সেখানে? আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্যানলি নাইফটা রুমের মধ্যে কি কারণে ছিল? কারণ একটা কথা আছে না, চোর যতই চুরি করুক না কেন, কিছু কিছু আলামত কিন্তু চোর চুরি করার সময় রেখে যাবে। এবং আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে সামিরার এই যে জিনিসগুলা, এই যে স্টেটমেন্টগুলা, এই স্টেটমেন্টগুলোর সাথে এই ছবিগুলার কোনো মিল কিন্তু আমরা দেখতে পাই না। তো যার কারণে আমাদের সন্দেহ আরো বেশি যে এটাকে হত্যা মামলা হিসাবে আমরা চাই, যেটা হত্যা মামলা হওয়া হোক। আপনারা যদি এই ছবিটার দিকে যদি দেখান, ইনি একজন পুলিশ অফিসার, পুলিশ কর্মচারী, তিনিও একজন পুলিশ কর্মচারী এখানে দাঁড়ানো, এবং তারা যখন এই দড়িটাকে জয়েন্ট করান তখন দেখা যায় যে সালমান শাহর গলার যে দড়িটা এই পর্যায়ে এরকম একটা অবস্থায় আসে। তো এই অবস্থায় যখন আসে, তখন ডিবিডিসিকে যখন আমরা প্রশ্ন করলাম যে হাইট,
যে দড়ির যে মেজারমেন্ট, ফ্লোর থেকে যে মেজারমেন্ট দড়ির ছিল, সেই মেজারমেন্টে আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে সালমান শাহর যে হাইট ছিল, সালমান শাহর হাইট ছিল 5 ফুট 8 ইঞ্চ। তো 5 ফুট 8 ইঞ্চের যে মানুষটা যদি এই দড়ির মধ্যে যদি সে যদি দাঁড়াইতে হয়, তাহলে তাকে হাঁটু ভেঙে আত্মহত্যা করা লাগে। পয়েন্ট প্লিজ টু বি নোটেড, সালমান শাহর যে দড়ির যে মেজারমেন্ট আমরা যেটা পাই, সেই মেজারমেন্ট অনুযায়ী ডিসিডিবি সাহেবের বক্তব্য অনুযায়ী যে সালমান শাহ হত্যা করতে হলে তাকে হাঁটু ভেঙে আত্মহত্যা করতে হয়। এবং তিনি খুব কনফিডেন্টলি সেদিন আরো বললেন যে তার বিগত এক্সপিরিয়েন্সে তিনি দেখেছেন যে মশারির ভিতরেও অনেকে বলে আত্মহত্যা করেছেন, তো তিনি দেখেছেন। কিন্তু আমরা এখানে মশারির ভিতরে কথা বলতেছি না। একজন ডিবিডিসি এরকম একটা কমেন্ট করাটা তার জন্য আমি জানি না এটা ঠিক ছিল কিনা, কারণ একজন সেলিব্রিটি সম্বন্ধে এখানে ইনভেস্টিগেশনের কথাবার্তা হচ্ছে, যেখানে আমরা বারবার যে নারাজি দিচ্ছি যে এটা হত্যা মামলা এবং হত্যা মামলা এটাকে ট্রান্সফার করা হোক, এটাকে অপবিত্র মামলার থেকে এটাকে হত্যা মামলা ট্রান্সফার করা হোক, এবং যে জিনিসগুলো আপনাদের সাথে আজকে ডিসকাস বা আমি শেয়ার করতেছি, এগুলো সবকিছুই এগুলোর কারণ যে এই দড়ির মেজারমেন্টের সাথে সামিরার কথা অনুযায়ী এই জিনিসগুলা আমাদের কথামাত্র মিলে না। তো প্রশ্নগুলো আপনারা যারাই শুনছেন এবং যারাই এই মিডিয়াতে আছেন, তারা এই জিনিসটাকে আরও আমাদের কাছে বিশ্লেষণ করবেন এবং আমাদের যে ভক্ত যারা আছে তাদের কাছে নিয়ে আসবেন, সেটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ধরে নেন আমরা যদি বিশ্বাস করি যে সালমান শাহ আত্মহত্যাই করছে, ঠিক আছে, সালমান শাহ স্মোক করতো, ঠিক আছে, এই যে ছবি, রুমের একটা ছবি আপনাদেরকে দেখে, এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যখন চিটাঙ্গে আমরা যখন গেছি, আমি আমার ভাই, আমরা দুজনই অনেক প্যাকেট সিগারেট, কার্টুন সিগারেট কিনে আনছিলাম। তখন তিনি কিছু সালমান শাহ 2টা সিগারেট ব্র্যান্ডের সিগারেট খেতেন, একটা হচ্ছে ব্যানসন আর একটা হচ্ছে মালব্রো গোল্ড বা অন্যান্য কোনো ব্র্যান্ডের যদি একসাথে 5-6 কার্টুন বা 4 কার্টুন যদি কিনতে, তাহলে হয়তো বা খাইতো। কোনো সময় আমি দেখছি অন্যান্য ডিফারেন্ট ব্র্যান্ডের খাইতে, কিন্তু কোনো সময় ডানহিল বা অন্য কোনো ব্র্যান্ড, আইদার মালব্রো আর নাইলে ব্যানসন, এই 2টা ব্র্যান্ডের খাইতো। তো সালমান শাহ এই যে রুমটা, যে রুমে তার ডেড বডি পাওয়া গেছে, সেই ডেড বডির কাছে আমরা একটা অ্যাশট্রে পাই এবং একটা সিগারেটের প্যাকেট পাই, কিন্তু অ্যাশট্রেটা একদমই ক্লিন। একটা মানুষ মারা যাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে, কিন্তু অ্যাশট্রেটা একদমই ক্লিন, একটা সিগারেটও খায় নাই, লাইটারও ছিল না, সিগারেটও খায় নাই, তার ওই জিনিসটা ওইরকমই, মানে রুমের মধ্যে ওইরকম একটা ক্লিন একটা অ্যাশট্রে। এবং যে রুমটার মধ্যে যে মারা গেছে না, এই রুমে কিন্তু কোনো টেবিল নাই। আমি আপনাদের সালমান শাহ তাকে যদি বলতে চাই যে সুইসাইড নোট, ওটা কিন্তু মাটিদের মধ্যে, স্বামীরার স্বপ্নের মধ্যে, সেই মাটিদের মধ্যেও কিন্তু বসে লিখতে হবে, কারণ ওই রুমের মধ্যে কোনো টেবিলের ব্যবস্থা নাই। এবং সালমান শাহ সব মাটিতে বসে আমি কোনো কিছু লেখাপড়া করতে আমি কখনোই দেখি নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখালাম। যেই রুমে সালমান শাহর বডি পাওয়া, তারা বলতে চাচ্ছে যে যার যে রুমে তিনি আত্মহত্যা করেছেন, সেই রুমে তার কাপড়ের নিচে একটা ছোট্ট একটা তার ব্যাগ ছিল এবং এখানের উপরে একটা আন্ডারওয়্যার, সালমান শাহর আন্ডারওয়্যার এখানে পরা ছিল। হয়তোবা এই আন্ডারওয়্যারটা সেদিন রাত্রে পরা ছিল, পরে আমরা যখন যাই তখন এটাকে আমরা এই অবস্থায় আমরা পাই। কিন্তু সালমান শাহ বডি যখন আমরা তার বাসার থেকে বের করে যখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তার পরনে একটা ব্র্যান্ড নিউ আন্ডারওয়্যার ছিল, যেটার মধ্যে স্টিকার পর্যন্ত লাগানো ছিল, ঠিক আছে। এই বাড়িতে আরো জিনিসের আলামতের মধ্যে পাওয়া যায় একটা ডানহিলের ফিল্টার, একটা বড় একটা ডানহিল সিগারেটের একটা গোল্ডেন রিং দেওয়া আছে এই সিগারেটটার মধ্যে। যদি আমরা একটু কেয়ারফুলি দেখেন, এই ছবিগুলো আমার নিজের তোলা এবং আমার খুব পরিষ্কারভাবে খেয়াল আছে যে আমি কি ছবি তুলতেছিলাম। এবং এই ডানহিলের সিগারেটটা কে খাইছে আমার প্রশ্ন সামিরার কাছে, যে সেই বাড়িতে সামিরা তো সিগারেট খাইতো না, তো সামিরা যদি সিগারেট খাইতো না, তাহলে ডানহিল কে খাইছে? কারণ ওই সপ্তাহে তো সালমান শাহ চিটাং থেকে আসলো, সে মালব্রো গোল্ড সিগারেট কিনে নিয়ে আসলো, তো এই ডানহিলটা কে খাইছে, এটা আমার প্রশ্ন। এবং সালমান শাহ যে বাসা, সেই রুমটার মধ্যে তার লাগেজের মধ্যে অসংখ্য কাপড় আমরা পাই, যে কাপড়গুলা জানি না কেন ভিজা ছিল, একটু ভিজা টাইপের ছিল, হয়তো জানলা খোলা ছিল, বৃষ্টি হয়েছে কিনা আমার ঠিক খেয়াল না বিষয়ের মধ্যে, বাট এই কাপড়গুলা ভিজা ছিল। এবং এইটার প্রশ্ন সামিরাই দিতে পারবে যে এই কাপড়গুলা কেন ভিজা ছিল। এবং অন্যান্য কাপড়ও আমরা ঘরের মধ্যে পাইছি, যেগুলা বাথরুমের মধ্যে আপনারা জানেন কিছু সাদা টাওয়েল ছিল, যেগুলো ভিজা অবস্থায় পাওয়া গেছে। এবং কেন ভিজা অবস্থায় পাওয়া গেছে, এই জিনিসগুলোর উত্তর সামিরাই সবচেয়ে ভালো দিতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ছবি আছে, যেখানে আমার মা এবং পুলিশ অফিসার সহ আরো মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন, যে এই কাপড়গুলা তারা যখন বের করতেছে, সবগুলা কাপড়ের মধ্যে ফ্যানকি পড়ে গেছে এবং এই কাপড়গুলা ভিজা অবস্থায় আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর যে ঘর, সেই ঘর থেকে এভাবে উদ্ধার হয়।
এখন যে ছবিটার দিকে আমি আসতেছি, এই ছবিটা হচ্ছে যে যেই রুমে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ মরদেহ তারা বলতে চাচ্ছে যে ঝুলন্ত অবস্থায় সামিরা এবং তাদের সহকর্মী 2 কাজের মহিলা দেখেছেন এবং আবুল, এই 4 জন মানুষই এই সালমান শাহর মৃত অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখেছেন। তো এই রুমের যে এই যে আপনারা লাইন দেখছেন, এই লাইনটা হচ্ছে জানলার যে ইয়ে থাকে, এই রুম থেকে আপনার এই ফ্ল্যাটটা দেখা যায়, তার রুম থেকে যে ফ্ল্যাটটা দেখা যায়। এবং এই ঘটনার পরে আমরা অনেকে ইয়ে আসছিল যে এই রুম থেকে সেদিন রাত্রে, যেদিন রাত্রে 6 সেপ্টেম্বর, আজকে এই অনুষ্ঠানটা 12টার সময় করার কারণ হচ্ছে যে 12টা পর্যন্ত আমার বাবা আমার ভাইয়ের সাথে ছিলেন। 12টার পরে ভাইয়া বাসায় যায়, এরপরে কোন সময় তাকে মারা হয় তা আমরা জানি না। তো এই জন্যই আপনাদেরকে আজকে এই 12টার সময় আমি এই জিনিসটা করছি আপনাদের সামনে, যাতে আপনারা জানতে পারেন আজকে থেকে 21 বছর আগে কি ঘটেছিল এই ইস্কাটন প্লাজার 11B ফ্ল্যাটে। এবং এই রুম থেকে এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাট থেকে মানুষজন অনেক চিল্লাচিল্লি এবং হস্তহস্তি আওয়াজ শুনতে পেয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা পুলিশকে এই ব্যাপারে অবগত করেছি। কিন্তু পুলিশের দ্বারা কোনো স্টেটমেন্ট তারা নিয়েছেন কিনা আমরা এটা সম্বন্ধে কিছু আমার জানা নাই, তো আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনারা যদি দেখেন যে ওই যে আপনাদেরকে শেলফটা যেটা দেখাইছিলাম, ওই শেলফের মধ্যে এই ছিল সালমান শাহর দড়ি, যেই দড়ি তারা গলার থেকে খুলে তারা এখানে যখন ফেলে দেয়, যেটা খুবই জরুরি একটা জিনিস ছিল, যেটা তারা এখান থেকে ফেলে দেয় এবং ফেলে দেয় এখানে এই অবস্থা ছিল। এই দড়িটার মধ্যে কিন্তু কোনো নট নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে দড়িটার মধ্যে বান্ধা কিন্তু, ঠিক আছে, তারা এটাকে লুজ করছে, কারণ তারা সামিরার বাবা হিরা সাহেব তো বলছেন যে তারা দড়িটা তারা তো কাটেন নাই, তারা খালি লুজ করে নামাইছেন। তারপর সামিরা বলছেন না দড়ি কাটা হয়েছে। তারা আসলে নিজেরাই একটু কনফিউজ আসলে কি করছেন। তো এই দড়িটার মধ্যে কোনো নট ছিল না। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা জানেন যে এখানে সামিরার কথা, এটা আমার পরিবারের কথা না, এটা সামিরার কথা, যে সুইসাইড নোটটা কার কাছে পাওয়া গেল? সুইসাইড নোটটা পাওয়া গেল সালমান শাহর অ্যাসিস্ট্যান্ট ছিল, একটু আগে তো নামটা বললাম, মনোয়ারা, ডলি ছিল আবুল। ইয়েস, আবুল সুইসাইড নোটটা পাইলো কোথায় পাইলো? কাপড় বদলানোর সময় পাইছে। সামিরাকে আমার প্রশ্ন, সামিরা তুমি ইমন ভাইয়াকে দড়ি থেকে কেটে নামায় তুমি কাপড় কেন বদলাইছো? কি দরকার ছিল সালমান শাহ কাপড় বদলানোর? যে আবুল যে তার চিঠিটা পাইলো পকেটের মধ্যে, আবুলকে কে রাইট দিছে? তোমাকে কে রাইট দিছে? তোমাকে তো দেখতে শিক্ষিত একটা মেয়ে লাগে। তোমার কাছে কি এতটুকু শিক্ষা ছিল না যে একটা মানুষকে ঝুলন্ত অবস্থায় দেখে তুমি তাকে নামানোর বদলা তুমি চিল্লাচিল্লি করে, কারণ এই ছেলেটাকে তুমি এতই ভালোবাসতা যে মারামারি কাটাকাটি করে ভেঙে তুমি এই ছেলেটার সাথে বিয়ে করছো। এবং এই ছেলের সাথে আমি তো কতবার তোমাকে দেখছি দেখবো, তুমি এই ভাইয়ের সাথে ঝগড়া করো, এই গিয়ে ভালো হয়ে যাও, এই ঝগড়া করো, এই গিয়ে তুমি ভালো হয়ে যাও। এত মায়া তোমার জন্য, তোমার কি বুকের মধ্যে কাঁদে নাই যে এই মানুষটাকে তুমি নামাচ্ছ? তার কাপড় বদলাইলা কেন? তুমি কাপড় বদলাইলা কেন? কাপড়টা আবুল বদলাইলো এবং তার বুকে, তার পকেটের মধ্যে এই সুইসাইড নোটটা পাইছে। এবং সুইসাইড নোটটা যদি আপনারা খেয়াল করে দেখেন না, সুইসাইড নোটটা কিন্তু ভাঁজ করা হয়নি কখনোই। এবং আমি প্রচুর সুইসাইড নোট, আমরা যদি অনলাইনে ইনভেস্টিগেশনের যখন আমরা যাদেরকে দায়িত্ব দেই যে আপনারা আমাদেরকে প্লিজ একটু যদি ইনভেস্টিগেশন করে, আমরা সব কিছু বলার পরে তারা আমাদেরকে যে ইয়েটা দিচ্ছে, ওইখানে আমরা প্রচুর সুইসাইড নোটের মধ্যে আমরা দেখছি কোনো সুইসাইড নোট কিন্তু সালমান শাহ সুইসাইড নোটের সাথে মিলে না। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড। কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড় মোটা। বুঝতে পারছি দিস ইজ মাই স্টার্টিং। এরপরে তো আর কত কি, এক সুটকেস ভর্তি ভিজা কাপড়, বা ঘরের মধ্যে ভিজা কাপড়, বাথরুমে ভিজা টাওয়াল। সালমান শাহ, আপনি যদি মারা যান, আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে, যে আপনাকে রশি কেটে নামায়া, পুলিশকে খবর না দিয়া, পাশের বিল্ডিংয়ে কাউরে না ডাইকা, আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে? এটা কোন দেশের কোন আইনি আছে? এভরিথিং ইজ ক্লিয়ার। আবার কি স্টেটমেন্ট দেয়? আপনারা তো সবই জানেন যে সালমান শাহ তো আমার কাছে মারা যায় নাই, হ্যাঁ পাশের ফ্ল্যাটে, হ্যাঁ পাশের রুমে। এটা কি একই বাড়ি না, একই অ্যাপার্টমেন্ট না? তো কত বলবো আপনাদেরকে, আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সৎ থাকি,
এবং সব মুসলিম ব্যক্তি থাকি, আমি সোজা থানায় যাবো, ইয়া বলবো যে আমার বিরুদ্ধে নাকি কি অভিযোগ হয়েছে, আমি আসছি আপনারা থেকে। তারা পালায় কেন আর আপনারা খুঁজেন না কেন? সালমান শাহ মারা যাওয়ার পরে একজনকে বিয়ে, বাচ্চা কাচ্চারা রাইখে আরেকজনকে বিয়ে। সামিনার সাথে অনেকে ডনের একটি সম্মতির ব্যাপারটা টানার চেষ্টা করে, আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক, যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমরো মর্নিং, স্টে হোম, আমি আসতেছি। আমি হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি বলছি আবার পাগলামি শুরু করছো? না মামা, আমার কাছে অনেক প্রুফ আছে, এখানে নিয়ে সংসার করা যাবে না, আমি এসে তোমাকে দেখাবো। তো এই প্রুফটা সে যদি ডিভোর্স দিত তখন আপনারা যাইতেন না তার কাছে, মিডিয়া যাইতো না, যেখানে ডিভোর্স দিচ্ছেন তখন অনেকের নাম এসে যেত। এই কারণে এদের নাম না আসার জন্য তারা উড়ায়। সামিরারা পাচ্ছেন না, দণ্ডে পাচ্ছেন না, সামিরার বাপরে পাবেন না, তার মারে পাবেন না। হ্যাঁ, বাসায় যে যে মুহূর্তে সে মারা যায়, কাজের দুইটা মহিলা ছিল, ডলি ছিল আর কি নাম, বড়োয়ারা, আবুল। বৃক্ষ তোমার নাম কি, ফুলে পরিচয়, একটা কথা আছে না? হ্যাঁ, তার চলন বলনে দেখেন না কেন, চরিত্রের বহিঃপ্রকাশ, ব্যবসামিতে খুশি না। আমি বলবো কেন, আপনারা তদন্ত করে বাইক করেন। আমরা 51 পরিবার, আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাক, মুখ আলাদা হয়ে যাক, মুখ আলাদা হয়ে যাক, আমরা এরকম চাই না, বুঝছেন? আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই। আমি আপনার মারপেটের ভাই, আপন ভাই। আমি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছি সিলেটে, আপনি ঢাকায়, আপনি কি হাইটে রওনা দিবেন না বাসে না ট্রেনে না প্লেনে? কোনটায় যাবেন আপনি? উত্তর দেন, কেন প্লেনে যাবেন? দ্রুত যেতে যাবেন, সেটাই চুজ করবেন। তার শ্বশুরকে জিজ্ঞেস করেন, সে বাইরুড রাখে রওনা দিছে, সে বাইরুড আসছে, খবর পায় হ্যাঁ মেয়ের জামাই এরকম ঘটনা, সে চিরং থেকে বাইরুড আসছে। ওয়াই? আমি বলবো সে ছিল ঢাকায়, সামিরের মাও ছিল ঢাকায়। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই। গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদেরকে সামিরা ক্ষমতাবান, সে তার রূপ দেখায় রাখছে। সালমানকে যে হত্যা করা হয়েছে এটার প্রতিটা প্রমাণ আছে। আর ডলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে, 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে না? আইন দেখে না, চোখে দেখে না? কাঠের চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে। কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, সামিরা কেন আগাম জামিন নিতে চাচ্ছে? যদি এত বছর বলছে আমি তো দেশে আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো পালাইনি, এখন পালানো কেন? এখন কেন আদালতে থেকে নেওয়া হচ্ছে বলেন? এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ? আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিচ্ছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে, সামিরা নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। ডলি জোহরকে ডাকেন, শাবনূরকে ডাকেন, আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব। এবং সে যদি মারা যায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে এই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। সুপ্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন। সালমান শাহ হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন সালমান শাহর ঘটনায়, আপনারা কি ভাবেন, আপনারা কি মনে করেন সালমান শাহকে মারা হয়েছে? সত্যিকার অর্থেই শেহরান চৌধুরী যে তথ্যপত্র উপস্থাপন করলেন তাতে স্পষ্ট এটা বোঝা যায় যে সালমান শাহকে প্ল্যান করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মেরে ফেলার জন্য নানা ধরনের প্রক্রিয়া, নানা ধরনের ঘটনা রচায়িত করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন শেহরান চৌধুরী এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, বিভিন্ন ছবি দেখিয়েছেন আমাদেরকে এবং বোঝানোর চেষ্টা করেছেন যে সালমান শাহর আত্মহত্যার ঘটনাটি আসলে সত্যিকার অর্থে একটা রচায়িত গল্প, পরিকল্পিত একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। সালমান শাহকে মেরে ফেলে তারপরে তাকে ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সঙ্গে এবং এইসব প্রমাণ করলেন তার ছোট ভাই শেহরান চৌধুরী। শেহরানের কথাগুলো শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের বিবেকে কি জানান দিচ্ছে, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কথা আমি আর বাড়াতে চাই না, কথা আর বেশি বলবো না, শুধুমাত্র এতটুকুই বলবো আপনাদেরকে,
জনমত চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে ভিডিও শেষ করার আগে সর্বশেষ একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা তো শেরহানের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে মারা হয়েছে এবং এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত সালমান শাহের স্ত্রী সামিরা। আপনারা কি মনে করেন, সামিরাকে আইনের আওতায় এনে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনারা ভাবছেন সেটি অবশ্যই জানাবেন। আশা করি অতি দ্রুত সঠিক আমরা বিচার পাবো। সালমান শাহ হত্যা মামলার ঘটনায় সত্য সামনে বেরিয়ে আসবে। এতদিন দীর্ঘ 29 বছর যাবত আমরা যেই বিচার পাইনি, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এসে আমরা সেই বিচার আশা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।